আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জিনতত্ত্ব বিবর্তন টোটাল চ্যাপ্টারটা পড়ে ফেলছি সবকিছুই। এখন আমরা আসলে সিকিউ সলভ করব। তো সবাই অন্তত যারা সিকিউ ক্লাস সলভ ক্লাস এর আগে দেখছো, তুমি জানো আমি টিপিক্যাল সিকিউ সলভ ক্লাস নেই না। অর্থাৎ তোমাকে আমি একটা সিকিউ ধরে 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 এভাবে তোমাকে সলভ আমি করাই দিব না, কারণ এরকম অসংখ্য সিকিউ, শত শত সিকিউ সৃজনশীল প্রশ্ন আছে। এবং এইটার সবচেয়ে একটা নেগেটিভ জিনিস তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যে স্পুন ফিডিং হয়, মানে আমি তোমাকে ধরে ধরে গিলায় খাওয়াই দিচ্ছি। এতে করে তুমি পরীক্ষার হলে কিভাবে সিকিউটা লিখবা বা তুমি নিজে কিভাবে ডেলিভারি করবা সেটা তুমি শিখতে পারো না। অর্থাৎ পরীক্ষার জন্য তোমার এটা একটা মারাত্মক, হয়তোবা সাময়িকভাবে তুমি একটু ভালো রেজাল্ট করতে পারো, কিন্তু এক্স্যাক্ট পরীক্ষার সময় তুমি একটা ধরা খাবা। সো তোমার আমার উপদেশ হচ্ছে তোমাকে অবশ্যই সিকিউ ধরে ধরে সলভ করতে হবে। তাহলে আমার কাজটা কি? আমি হইতেছে তোমাকে এমন কিছু জিনিস শেখাই দিব যাতে করে তুমি প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষেপে, খুব সহজে এবং কম সময়ে সিকিউটা নিজে নিজে প্র্যাকটিস করে সলভ করে দিয়ে আসতে পারো। তো চলো আমরা ক্লাসের মধ্যে ঢুকি। ফার্স্ট সিকিউ সলভের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা, তোমার কাছে আইদার গাইড থাকতে হবে, অথবা তোমার কাছে টেস্ট পেপার থাকতে হবে, অথবা তোমার কাছে সাপ্লিমেন্ট থাকতে হবে বায়োলজি। তুমি যখনই একটা অধ্যায়ের সিকিউ সলভ করবা, তোমার সবার আগেই তুমি সেই অধ্যায়ের ক এবং খটা পড়ে ফেলবা। আলাদা করে দেখবা যে গাইডের শেষে বা টেস্ট পেপারের শেষে বা সাপ্লিমেন্টের একটা অধ্যায়ের শেষে সেই অধ্যায়ের যতগুলা বোর্ড কোশ্চেন এবং কলেজ কোশ্চেনের যতগুলা ক এবং খ আছে সেটা পড়ে ফেলবা। এইখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যখন তুমি ক এবং খ পড়তেছো, তুমি গাইড দেখে পড়ো, কোনো সমস্যা নাই আমার, কিন্তু তুমি বইয়ের পাশে লিখে রাখো। আর আমার ক্লাসে তো আমি তোমাকে বলে দিচ্ছি যে এটা কতে আসতেছে, মুখস্থ করাই দিচ্ছে, এটা খতে আসতেছে, এইভাবে লিখতে হবে। সো তুমি যারা নিজে নিজে পড়তেছো তারা অবশ্যই ক এবং খটা যখন সলভ করবা তখন বইয়ের পাশে লিখে রাখবা এটা ক এর জন্য ইম্পর্টেন্ট, এটা খ এর জন্য, টোটাল দাগায় ফেলবা। আইদার এটা তোমার হাইলাইটার হোক অথবা লাল কালি হোক। বেশি হাইলাইটার ইউজ করবা না, যত কম সংখ্যক হাইলাইটার ইউজ করা যায় একটা কালারের। এখন আসো আমরা সিকিউ এর মধ্যে ঢুকি। এই সিকিউ এর এই চ্যাপ্টারটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম আমি বলি, তুমি যদি একটু চিন্তা করো যে এই উদ্দীপকটা আমাদের বরিশাল বোর্ড 19 সালে আসছে, যে একটি জিনতাত্ত্বিক পরীক্ষণের ফলাফল দেখা হলো, সাদা লেঘন, সাদা ওয়াইন ডট, সকল মোরগ মুরগি সাদা, এবং F2 অনুপাতে আমি অনুপাত পাইছি হচ্ছে 13:3। এখন তোমাকে বলছে উদ্দীপকে বর্ণিত F2 জনুর ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও, অথবা ঘতে বলছে উদ্দীপকের উল্লিখিত ঘটনা মেন্ডেলের কোন সূত্রে ব্যতিক্রম বলে মনে করো। তার মানে তোমাকে আলটিমেটলি এটা কোন সূত্রের কোন ব্যতিক্রম সেটা বললাম মাথার মধ্যে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ রাখতে হবে। এখন তোমার যদি অনুপাত মুখস্থ থাকে, এটা তো 100%, আমি প্রথমেই বলছিলাম যে অনুপাত তোমাকে মুখস্থ রাখতেই হবে। তুমি দেখলেই বুঝতেছো যে 13:3 এটা হচ্ছে আমাদের প্রকট এপিস্ট্যাসিস। এখন তুমি অলরেডি ক্লাস করে আসছো, তাহলে তুমি এখন জাস্ট একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দেখো যে ওকে আমি এই জিনিসটা পারতেছি কিনা, এইভাবে পারতেছি কিনা। ওকে, তুমি উল্টায় যাও সিকিউটা। যদি তোমার আটকায় তখন তুমি বই খুলো, প্রকট এপিস্টেসিস বইতে কিভাবে লিখছে, কিংবা আমার ক্লাস যারা করছো তার নোটটা করাই দিছি আমি সুন্দর করে, নোট করছো, নোটটা খুলে দেখো যে আমি কিভাবে পড়াইছি। আচ্ছা, ভালো কথা ভাইয়া, এইটাই তো অনুপাত দিয়ে আছে, বুঝলাম। এখন তোমাকে আরেকটা কোশ্চেন দেখাই। কিছু ক্ষেত্রে দুটি সাদা ফুল বিশিষ্ট মটরশুঁটি ক্রসে যেমন বেগুনি বর্ণের ফুল পাওয়া যায়, তেমনি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন সন্ততির সন্তানও বর্ণান্ধ হতে পারে। গতে বলছে বিভিন্ন বর্ণের ফুল পাওয়ার ঘটনাটি জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও। এখন এইটা কোন সূত্রের কোন ব্যতিক্রম, এইটা তো অনুপাত দেয়া নাই। তার মানে তোমাকে এই যে উদাহরণ মুখস্থ করতে বলছিলাম, সাদা ফুল বিশিষ্ট মটরশুঁটি, মিষ্টি মটর, এই উদাহরণটা তোমার তখন মুখস্থ রাখতে হবে। তার মানে কি, প্রত্যেকটা সূত্রের ব্যতিক্রমের উদাহরণ এবং অনুপাত আমাদের মুখস্থ রাখতে হবে। এই কাজটাই আমি তোমাকে এখন সহজে করাই দিব এক লাইনে। দেখো, আমি এই পাশে ছোট্ট একটা লাইন লিখছি, একটা গল্পের মতো করে পড়ো, একটা সাবকনসিয়াস মাইন্ডে একটা গল্পের মতো করে পড়ো যে অসম্পূর্ণ সন্ধ্যায়, সন্ধ্যা এখনো হয় নাই, কি বলছি, অসম্পূর্ণ সন্ধ্যায় সময় মতো লুসি, একটা মেয়ের নাম লুসি, এসে বলল প্রকটভাবে হর্ন বাজিয়ে এবং পরীর মতো মোটরসাইকেল চালিয়ে। কাল্পনিক একটা ধারণা, কাল্পনিক একটা লাইন, কাল্পনিক একটা চিত্র বা একটা ধরো একটা ছোট ভিডিও তুমি কল্পনা করতেছো, যেখানে পরীর মতো মোটরসাইকেল চালিয়ে একটা পরী আসছে, চালিয়ে কে আসছে, দৈত্যরূপী বধির এসেছে, এমন একটা দৈত্য আসছে, সে হচ্ছে বধির। এখন এইটা দ্বারা তুমি কি বুঝলা? এই একটা লাইনের মাধ্যমে তোমার এই অধ্যায়ের 90% সিকিউ সলভ। কিসের জন্য? দেখো,
অসম্পূর্ণ সন্ধ্যায়। তাহলে তুমি যখন উদ্দীপকে দেখবা যে সন্ধ্যা মানে হচ্ছে সন্ধ্যা মালতী, সন্ধ্যা মানে কি সন্ধ্যা মালতী, উদ্দীপকে সন্ধ্যা মালতী ফুলের কথা লেখা আছে, তার মানে সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। আর অসম্পূর্ণ প্রকটতা তোমাকে আমি ক্লাস করা দিছি, তুমি পারো, বইতেও লেখা আছে, বাস। এরপর আসো সময় মতো লুসি। দেখো লুসি মানে কি, লুসি মানে হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি, আন্দালুসিয়ান মোরগ মোরগ মুরগি। এটা কি সময়, সময় মানে কি সমপ্রকটতা, সময় মানে কি সমপ্রকটতা। দেখো আন্দালুসিয়ান মোরগ মুরগি উদাহরণ, এই যে উদাহরণটা ছিল এই জায়গায় লেগ হর্নের। এখন লেগ হর্নের বেলায় কি হয়েছে দেখো, আমি তোমাকে আসি, সাদা লেগ হর্ন এসে বলল প্রকটভাবে হর্ন বাজিয়ে, এই যে হর্ন, হর্ন মানে হচ্ছে লেগ হর্ন মোরগ মুরগি, লেগ হর্ন মোরগ আর সাদা লেগ ওয়াইন ডট মুরগি, এটা হচ্ছে প্রকট এপিস্টেসিস। আর কি বলছি, পরীর মতো মোটর সাইকেল চালিয়ে, এই যে তুমি দ্বিতীয়টা বললাম মোটর, মটরশুটি, মটরশুটি, তাহলে মোটর সাইকেল চালিয়ে এই মোটরটা হচ্ছে মটরশুটি। সাদা ফুল বিশিষ্ট, আমি একটু বিস্তারিত লিখে দিই, সাদা ফুল বিশিষ্ট ফুলের কি মিষ্টি মটর, মিষ্টি মটর শুটি, বাস মটরশুটি। তুমি মটরশুটি পাইলেই, মটর পাইলেই বুঝবা যেটা কি, এটা হচ্ছে পরি, মানে হচ্ছে পরিপূরক জিন, মানে কি পরিপূরক জিন। দেখো লাস্টে কি বলছি, চালিয়ে দৈত্যরূপী বধির এসেছে। দেখো বধির মানে কি, বধির মানে হচ্ছে মুখ বধির, মুখ বধির একটা ক্রস ছিল না, সেই মুখ বধির যে ক্রসটা, সেটার উদাহরণ, সেটা আসলে কার উদাহরণ, দ্বৈত, মানে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তার মানে তুমি উদ্দীপক দেখার সাথে সাথেই, উদ্দীপক দেখার সাথে সাথে এটা কোন সূত্রের ব্যতিক্রম সেটা তোমার মাথায় ক্লিক করবে, আর তুমি অটোমেটিকলি জানো কোন সূত্রটা আমাদের কিভাবে জেনেটিক্যালি উপস্থাপন করতে হয়। আমি সেটা লিখাই দিছি, নোট করে দিছি, পড়াই দিছি, বুঝাই দিছি, তুমিও করছো, এবং আমি 100% শিওর ইনশাল্লাহ তুমি এটা পারবা। দিস ইজ দ্য থিং। তাহলে তুমি দেখো এই দুইটা লাইনের মধ্যে তোমার ম্যাক্সিমাম এই অধ্যায়ের সৃজনশীল শেষ। যেরকম বলছো উদ্দীপকের F2 জন্য, তাহলে আমাদের কি করতে হবে, প্রকট এপিস্টেসিসটা বলতে হবে, প্রকট এপিস্টেসিসটা বলতে হবে, তাই না? আচ্ছা, এখন তুমি সিকিউ সলভ করার সময় আর একটা জিনিস বুঝবা, সেটা হইতেছে যখন তুমি সিকিউ আসলে সলভ করতে যাবা, যে এই যে জিন তত্ত্ব ও বিবর্তন, জিন তত্ত্ব ও বিবর্তন থেকে দেখবা 4টা টপিক আছে, যেই 4টা টপিক থেকে আমাকে সিকিউ দিবে। তার মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমাদের বিভিন্ন সূত্রের ব্যতিক্রমগুলা, বিভিন্ন সূত্রের ব্যতিক্রমের যে জিনতাত্ত্বিক ব্যাখ্যা। এরপরে সেম ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। কি জিনিস? সেক্স লিঙ্কড ডিসঅর্ডার সমূহ। এখন এদের মধ্যে সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের মধ্যে এখন পর্যন্ত যতগুলা কলেজ এবং বোর্ড কোশ্চেন আছে সবগুলাতে 2টা থেকেই কোশ্চেন দিছে। একটা কি, একটা হচ্ছে আমাদের লাল সবুজ বর্ণান্ধতা, লাল সবুজ বর্ণান্ধতা, আর একটা হইতেছে আমাদের হিমোফিলিয়া, আর একটা কি হিমোফিলিয়া, বাস। এন্ড এরপরে যাই তুমি দেখবা, এরপরে যাই তুমি দেখবা যে সেখান থেকে এরপরে আর একটা কোশ্চেন পাবো, সেটা হচ্ছে আমাদের রক্ত, এবিও যে ব্লাড গ্রুপ আছে, সেই এবিও ব্লাড গ্রুপের রক্ত থেকে সিকিউ কোশ্চেন দিচ্ছে যে সে কি তাকে রক্ত দিতে পারবে কি পারবে না। আমি খুব সুন্দর করে শর্টকাটে বুঝাই দিছি। এরপরে হচ্ছে RH ফ্যাক্টর জনিত যে 2টা সমস্যা হয়, ব্লাড ট্রান্সফিউশনের সমস্যা আর একটা হচ্ছে প্রেগনেন্সি জনিত সমস্যা, সেটাও আমি পড়াই দিছি। আর সবার লাস্টে দেখবা যে বিবর্তনের যে মতবাদ, এই বিবর্তনের মতবাদের তুলনা বলবে, মতবাদের তুলনা করতে বলবে, অথবা বলবে সমালোচনা করো। অর্থাৎ একটা মতবাদ দিবে আর একটা মতবাদ দিবে, যেরকম ল্যামার্কের মতবাদ দিবে, এবং ধরো তোমাকে বলছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, আর একটা হচ্ছে ল্যামার্কের মতবাদ। মানে কি, এই যে 2টা মতবাদ, এই 2টা মতবাদকে ডারউইনের মতবাদ আর ল্যামার্কিজম, ল্যামার্কের মতবাদের মধ্যে তুলনা করতে হবে। এরপর তোমাকে বলা গেছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলে দিছে, সেই প্রাকৃতিক নির্বাচন মতবাদটাকে সমালোচনা করো, অর্থাৎ ডারউইনিজমের যে মতবাদ সেটার কি কি ত্রুটি তুমি পাইছো সেটা তোমাকে লিখতে হবে। এটা প্রত্যেকটা বই দিছে। অথবা তোমাকে বলবে যে ব্যাখ্যা করো, হ্যাঁ ব্যাখ্যা করো। তার মানে তোমার বই থেকে কি পড়তে হবে, আমাদের ডারউইনিজম, ল্যামার্কিজম,
এই বিশেষ করে এই দুইটা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী মতবাদ আর একটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এই দুইটা মতবাদ খুব সুন্দর করে তাদের দুইটার মধ্যে তুলনা, তাদের প্রত্যেকটা সমালোচনা, মানে কি কি ভুল ভ্রান্তি তাদের মতবাদের মধ্যে আছে, আর ব্যাখ্যা করতে বললে কি ব্যাখ্যা করব। ব্যাখ্যা মানে হচ্ছে মেইন পয়েন্ট কথা, অর্থাৎ মূল কথা, মূল কথা কি কি মূল কথা বলছে সেই মূল কথাগুলো আমাকে ব্যাখ্যা করে দিতে আসবে। এই হইতেছে তোমার জিনতত্ত্ব বিবর্তনের সিকিউ। তো চলো আমরা এখন দেখি এটার ঘতে কি বলছে। উদ্দীপকের উল্লেখিত ঘটনা, আমি কোশ্চেন আনছি একটা, কিন্তু একটা কোশ্চেনে দেখবা এরকম বহু কোশ্চেন আছে। দেখো লেখা আছে উদ্দীপকে উল্লেখিত ঘটনা মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম মনে করো, এর জেনতাত্ত্বিক ব্যাখ্যা দাও। আচ্ছা, ভালো কথা। এইখানে বলছে যে উদ্দীপকের যে মতবাদটা সেটা হচ্ছে প্রকট এপিস্টাসিস। এখন প্রকট এপিস্টাসিস আমরা জানি দ্বিতীয় সূত্রের মতবাদ। তাহলে তোমার প্রথম লাইনটাই থাকবে উদ্দীপকের উল্লেখিত ঘটনাটি প্রকট এপিস্টাসিসকে নির্দেশ করে। আর আমরা জানি প্রকট এপিস্টাসিস মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মতবাদ। নিচে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম যে জিনতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হলো। তাহলে আমি তারপর তোমাকে সম্পূর্ণ ক্লাসে বলে দিছি তুমি কিভাবে লিখবা, সেভাবে সুন্দর মতো লিখে দিয়ে আসবা, এভরিথিং তুমি পাবা। আচ্ছা, আসো আমরা এরপরে আর একটা কোশ্চেনে ঢুকি। বলছে যে ঘতে যে সন্তানের, আর ক খ বললাম আমি আগেই পড়াই দিছি, ক্লাসের মধ্যে পড়াইছি, আমি বলেও দিছি কিভাবে তুমি পড়বা, এই জন্য আমি ক খর দিক যাচ্ছি না। সন্তানের উল্লেখিত সমস্যা ছেলে সন্তানদের বিষয় হয় বিশ্লেষণ করো। বলছে যে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন দম্পতির মধ্যে বর্ণান্ধ হইতে পারে। এখন তাহলে তোমাকে কি করতে হবে, যে এরকম একজন বাবা নিতে হবে। বলছে কি সন্তানের উল্লেখিত সমস্যা ছেলে সন্তানদের বেশি হয়, যে বাবা নিব আর ধরো মা নিব, মা নিব। তাহলে একজনকে আমি স্বাভাবিক নিব আর একজনকে আমি বর্ণান্ধ নিব। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন দম্পতি বলে দিছে, তাহলে আমি এখন প্রশ্ন হবে যে আমি কি ধরবো। বলে দিছে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন দম্পতি, তাহলে এও বাবাও স্বাভাবিক হবে, বাবাও স্বাভাবিক হবে। এইখানে কিছু ছোট ছোট জিনিস বললাম তোমাদের প্র্যাকটিস করতে হবে, এই জন্যই সিকিউ প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। আর মাও কি নিতে হবে, স্বাভাবিক নিতে হবে। কিন্তু স্বাভাবিক নিলেও কি নিতে হবে, তাকে বাহক নিতে হবে, তাকে বাহক নিতে হবে। সরি, বাহক না নিলে বললাম আমাদের অনুপাত বলতেছি জিনতাত্ত্বিক ব্যাখ্যাতে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ বাহকের মাধ্যমে এক্স ক্রোমোজোমের মাধ্যমে যে XX আইসে ছেলে সন্তানদের বেশি হবে। পরবর্তীতে দেখাইতে হবে যে এত পার্সেন্ট সন্তানের মধ্যে এত পার্সেন্ট ছেলে স্বাভাবিক, এত পার্সেন্ট ছেলে বর্ণান্ধ, এত পার্সেন্ট মেয়ে স্বাভাবিক। অতএব উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে যেহেতু এত পার্সেন্ট ছেলে সন্তান বা ছেলে সন্তানদের মধ্যে উভয়ই উক্ত সমস্যা তথা বর্ণান্ধ হয়, তার জন্য বলা যায় যে উল্লেখিত সমস্যা তথা, একটু বড় করে লিখবা, তথা বর্ণান্ধতা ছেলে সন্তানদের বেশি হয়। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখি, দেখো কালো বর্ণ সাদা বর্ণ সবকটি সাদা সবযুক্ত। F1 জনুর ফলাফল ব্যাখ্যা করো। আচ্ছা, এখন এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এই যে সাদা ছোপযুক্ত কথাটা লেখা না, এটা আসলে কোথায় ছিল বলো তো? এইটা কোথায় ছিল? আমরা জানি দুইটা প্রাণী আছে মোরগ মুরগির বেলায়, একটা হচ্ছে তোমার লেগ হর্ন মোরগ মুরগি, একটা হচ্ছে লেগ হর্ন মোরগ মুরগি, সাদা লেগ হর্ন মোরগ মুরগি। এবং তুমি যদি এই পৃষ্ঠাটা এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, কই 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 ওই যে আর একটা হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি। একটা হচ্ছে লেগ হর্ন, সাদা লেগ হর্ন আর সাদা ওয়াইন ডট, আর একটা হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি। আর একটা কি মুরগি? আন্দালুসিয়ান মোরগ মুরগি, আন্দালুসিয়ান। তো দুইজনই আসলে সাদাই হয়। এখন তুমি বুঝবা কেমনে যে এইখানে লেগ হর্ন বুঝাইছে নাকি আন্দালুসিয়ান বুঝাইছে? তোমাকে দেখতে হবে F1 এর কি আসছে, সাদা ছোপ বিশিষ্ট। এখন আমরা জানি লেগ হর্ন, সাদা লেগ হর্নের থেকে আমরা পাই হচ্ছে রঙিন, রঙিন F2 জনুতে রঙিন পাই, আর সাদাই পাই, পরবর্তীতে আমরা রঙিন পাই। কিন্তু F1 জনুতে বলছে যে সবকটি প্রাণী সাদা ছোপ বিশিষ্ট। তুমি এইখানে আর একটা ভালো কথা, আমি এটা একটু পরে আসি, মেইন কথায় বসি। তুমি একটা খেয়াল করো, এখানে কালো আর এখানে সাদা দুইটা ভিন্ন বর্ণ। যেখানে কালো বর্ণটা হওয়ার কথা প্রকট, কালো বর্ণটা হওয়ার কথা কি প্রকট। এখন প্রকটটা ঠিকভাবে প্রকাশ পায় নাই, তার মানে এটা 100%
হয় সমপ্রকটতা নাহলে অসম্পূর্ণ প্রকটতা, তাই না? যে আইদার সেটা সাদা বর্ণ প্রকাশ পাইছে কিনা, হ্যাঁ পাইছে। যদি পাইছে তার মানে এটা 100% সাদা বৈশিষ্ট্য কি হয়ে গেছে, প্রকট হয়ে গেছে, তার মানে দুইটাই সমান, তাহলে এটা হচ্ছে সমপ্রকটতার উদাহরণ। আর সমপ্রকটতার উদাহরণ হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি। এটা হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগির বিষয় বোঝাইছে। এইভাবেও তোমাকে সৃজনশীলটা বের করে নিয়ে আসতে হবে উত্তর। যদি এখানে বলতো সাদা ছোপযুক্ত না বলে আমাকে বলতো হচ্ছে অ্যাশ কালার বা গ্রে কালার, হ্যাঁ সম্পূর্ণ কি বলবো আর ছাই কালারের মুরগি ধরো, ছাই কালার, ছাই কালার, ছাই দেখছো না, তাহলে কি হয়েছে, সাদা কালো মিক্স হয়ে গেছে, তখন সেটা হয়ে যেত অসম্পূর্ণ প্রকটতা। আশা করি বুঝতে পারছো। F1 জন্য দুটি প্রাণীর মধ্যে ক্রসের ফলাফল জিনতাত্ত্বিক ব্যাখ্যা করো। F1 জন্য ফলাফল ব্যাখ্যা করো, দুইটাই সেম জিনিস, অর্থাৎ একই উত্তরের মধ্যে। ওই আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে আমি তোমাকে যা পড়াইছি সেই জিনিসটাই অর্ধেক পার্ট F1 জন্য পর্যন্ত গতে লিখতে হবে, F2 জন্যতে একটু গত থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে, অর্থাৎ আরো সহজ হয়ে গেছে। এক মার্কের একটা প্রশ্নের মধ্যে 7 মার্ক। এই প্রশ্নটা খেয়াল করো, লাল ফুল সাদা ফুল মিলাই হয়ে গেছে গোলাপ ফুল, গোলাপি, মানে লাল আর সাদা কি হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। তখন সেটা কি হয়ে গেছে, তার মানে লাল ছিল প্রকট, সাদা কি ছিল, প্রচ্ছন্ন। এখন প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ হওয়ার কথা, কিন্তু না হয়ে দুইটার মাঝামাঝি সমান না, দুইটার মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতা। আর অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ কেবল পড়াইছে, অসম্পূর্ণ সন্ধ্যা, এটা হচ্ছে সন্ধ্যা মালতী, লাল সন্ধ্যা মালতী আর সাদা সন্ধ্যা মালতীর মধ্যে ফলাফল। F1 জন্যতে লাল বা সাদা ফুল পাওয়া গেল না, ব্যাখ্যা করো। তখন তোমাকে সেটা ব্যাখ্যা করতে হবে যে কেন ব্যাখ্যা করা হলো না, কারণ এখানে অসম্পূর্ণ প্রকটতা, দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম ঘটছে, প্রকট বৈশিষ্ট্য তার সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়েছে, যার কারণে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উভয় মাঝামাঝি একটা বৈশিষ্ট্য পেয়েছে। এই কথাটা জিনতাত্ত্বিক টুকটাক ব্যাখ্যা যদি লিখে দাও F1 জন পর্যন্ত এনাফ। এখন আসো F2 জনতে কি ঘটবে, চেকার বোর্ডের সাথে বিশ্লেষণ করো, একদমই সোজা। এরপরে প্রশ্নটা দেখি। আচ্ছা, একটি দম্পতি দুইজনই স্বাভাবিক, স্বাভাবিক বলছে কিন্তু কথা আছে। এখানে তুমি দেখতেছো হোমোজাইগাস না, হেটারোজাইগাস, দুইটাই হেটারোজাইগাস। তাদের সন্তানদের কেউ কেউ মুক ও বধির, কথাও বলতে পারে না, শুনতে পারে না, জেনেটিক সমস্যার কারণে ঘটনা ঘটে। উদ্দীপকে বর্ণিত সন্তানদের ফিনোটাইপের সংখ্যা ছকের সাহায্যে দেখাও। তাহলে কি করতে হবে তোমাদের, এটার জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা দেখাইতে হবে। এটা কি, মুক বধির ক্রস, দ্বৈত প্রচ্ছন্ন প্রকটতা, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস অনুপাত কত হবে, 13:13, দ্বৈত না প্রকট এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হচ্ছে 9:7, প্রকট এপিস্টেসিস হচ্ছে 13:3। উদ্দীপকে বর্ণিত ঘটনা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তাহলে মেন্ডেলের সূত্রের কি ব্যতিক্রম, দ্বিতীয় ব্যতিক্রম। তাহলে কি করতে হবে, আমাদের একদম সেই শুরু থেকে ডি ছোট হাতের ই ক্রস ডি বড় হাতের দুইটা ই দিয়ে ব্যাখ্যা করে আইসে F2 অনুপাতে দেখাইতে হবে যে অনুপাত আসতেছে 9:7, যেখানে আমার দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত ছিল 9:3:1, যেহেতু অনুপাত মিলে না, অতএব উদ্দীপকের বর্ণিত ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। শেষ। এরপরে আসো আমরা একটু ভেতরে ঢুকি। কবির সাহেব রাস্তা পারাপার, তার মানে আমরা বললাম জিনতাত্ত্বিক জেনেটিক্সের পার্টটা শেষ করে আসছে, এখন আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারস এর মধ্যে ঢুকতেছি। রাস্তা পারাপারের সময় সিগন্যাল বাতি বুঝতে পারেন, কিন্তু তার স্ত্রী মিতা ও তার বান্ধবী লুনা তা পারে না। তার মানে সে আসলে কি, সে হচ্ছে বর্ণান্ধ, লাল সবুজ বর্ণান্ধ বললে লাল সবুজ বর্ণান্ধতাই ধরে নিবা। পরবর্তীতে লুনার ছেলের সাথে কবির সাহেব তার মেয়ের বিয়ে দিলেন, এই জায়গাটা জোস একটা প্রশ্ন দিছে, জোস। এখন উদ্দীপকে কবির সাহেবের সন্তানদের জিনোটাইপ চেকার মধ্যে দেখাও। তাহলে তোমাকে কি করতে হবে, বর্ণান্ধ একজন স্বাভাবিক পুরুষ। তাহলে আমাদের পিতা কবির সাহেব আর মাতা কি নাম, মিতা, মাতার নাম মিতা। তাহলে কবির সাহেব হচ্ছে একদম স্বাভাবিক আর মিতা কি হবে, বর্ণান্ধ। তাহলে এইটার জিনোটাইপ তুমি ধরবা XY XX, এইটা বড় হাতের,
বর্ণান্ধ, তো আমি এখানে বড় হাতের সি দিয়ে ধরবো, তাহলে কি এটা কি স্বাভাবিক জিন। আর এইখানে কি হবে, যেহেতু বর্ণান্ধ তাহলে দুইটাই ছোট হাতের জিন, দুইটাই কি ছোট হাতের। তো এই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, যেহেতু বড় হাতের সি ছোট হাতের সি দুইটাই একই লাগে, তুমি বড় হাতের ডি ছোট হাতের ডি ধরতে পারো। এখন তুমি জাস্ট এখান থেকে সন্তানের দিয়ে চেকার বোর্ড করে দাও, বাস কাহিনী শেষ। গ্যামেট ফেলায় একটা চেকার বোর্ড করে দাও, হয়ে যাবে। উদ্দীপকের সমস্যাটি লুনার নাতি নাতনিদের, কার নাতি নাতনি বলছে, লুনার নাতি নাতনিদের মধ্যে কি অনুপাতে প্রকাশ পাবে বিশ্লেষণ করো। তার মানে এখানে একটা মজার কথা আছে, সেটা হচ্ছে ফার্স্টে তোমাকে কি করতে হবে, কবির সাহেবের মেয়ে, এই কবির সাহেবের মেয়ের জিনোটাইপ নির্ণয় করতে হবে, তারপরে আমি গ থেকেই পাবো, এবং লুনার ছেলের জিনোটাইপ আমাকে বের করতে হবে। হ্যাঁ, লুনার ছেলের সাথে লুনার ছেলের তখন কি হবে, তখন সবসময় মনে রাখবা লুনার ছেলে সেও তার লুনার যেই হাজবেন্ড তাকেও তোমাকে স্বাভাবিক ধরে নিতে হবে, এই জিনিসটা ফ্যাক্ট। তাকেও তোমাকে কি করতে হবে, স্বাভাবিক ধরে নিতে হবে। এরপরে তখন তুমি অটোমেটিকলি এই লুনার যেই মেয়ে আর কবির সাহেবের মেয়ে আর লুনার ছেলের জিনোটাইপ পাওয়া যাবা। সেখান থেকে চেকার বোর্ড ফেলায় তুমি সুন্দর মতো নাতি নাতকর বের করে দিয়ে আসতে পারবা। আশা করি কথা ঠিক আছে, সব শোনা যাচ্ছে। আসো আমরা এই জিনিসটা একটু সমাধান করি। তাহলে আমরা ফার্স্টে দেখি যে এই যে কবির সাহেবের ছেলেদের মধ্যে কি হয়, এই এক্স বড় হাতের ডি, এক্স ছোট হাতের ডি, এক্স বড় হাতের ডি, এক্স ছোট হাতের ডি, তাহলে এরা হচ্ছে সবাই কন্যা। কন্যা সবাই কি হচ্ছে, বাহক হচ্ছে, ভালো কথা। আর এই পাশে আমি নেই হচ্ছে একটু নীল কালার দিয়ে দেখি, সেটা হচ্ছে এই এবং এই, তাহলে এক্স ছোট হাতের ডি ওয়াই, এক্স ছোট হাতের ডি ওয়াই, তার মানে এরা হচ্ছে আমাদের পুত্র, এবং পুত্র সবাই হচ্ছে বর্ণান্ধ। তাহলে আমি বুঝতে পারলাম যে কবির সাহেব তার মেয়ে, তাহলে কবির সাহেবের যেই মেয়ে, সেই কবির সাহেবের যতগুলা মেয়ে আছে, তাহলে তার কবির সাহেবের মেয়ে, কবির এর মেয়ে, কবিরের মেয়ের জিনোটাইপটা কি হচ্ছে, সবাই বাহক। তার মানে একটা এক্স বড় হাতের ডি যুক্ত, একটা এক্স ছোট হাতের ডি যুক্ত। আমি বললাম এগুলি ক্লাসে করা দিয়েছি, আবার পড়াচ্ছি, সমস্যা নাই। আর একটা কি বলছে, লুনার ছেলে। এখন লুনাও কি বলতো, লুনাও কি, লুনাও বললাম বুঝতে পারে না, তাহলে লুনাও বললাম বর্ণান্ধ, মানে লুনা আর মিতা সেম। তাহলে এখন লুনার ছেলে কিভাবে আমি জানবো, তো লুনার যেই হাজবেন্ড তাকেও আমাকে কি ধরে নিতে হবে, স্বাভাবিক ধরে নিতে হবে। স্বাভাবিক ধরলে আলটিমেটলি তোমাকে দেখবা যে লুনার আর হাজবেন্ডের যখন সন্তান সন্ততি হবে সেম অ্যাজ কবির মিতার সন্তান সন্ততির মতো, তো তখন তাদের যেই পুত্র সন্তান যেই হচ্ছে পুত্র সন্তান। এখন পুত্র সন্তান কি, পুত্র সন্তানটা কি, উদ্দীপকে কবির সন্তান নাতি নাতনিদের পুত্র সন্তানটা কি হবে, পুত্র সন্তানটা আমাদের বর্ণান্ধ দেখাচ্ছে, তাহলে পুত্র সন্তান বর্ণান্ধ যদি হয়, তাহলে পুত্র সন্তান বর্ণান্ধ হলে তার কি হবে, এক্স ছোট হাতের ডি ওয়াই, তাই না? এখন সুন্দরভাবে তুমি কি করো, এদের মধ্যে নাতি নাতকর ফলাও, নাতি নাতকর হওয়াও। কিভাবে নাতি নাতকর হওয়া, এই যে নাতি নাতকর একটা এক্স ছোট হাতের ডি, এক্স বড় হাতের ডি, আর তারপরে এই যে আর একটা ছোট হাত নাতি ডি, এক্স ছোট হাতের ডি। তাহলে এরা হচ্ছে সবাই কি নাতি, নাতিন, নাতি না নাতিন, নাতি নাতনি, তাহলে নাতিন না লিখে লেখি নাতনি, তাহলে নাতনিদের মধ্যে একই বাহক, একই বর্ণান্ধ। এখন আসো নাতিন ফলাই, কিভাবে নাতিন ফলাবো, এই এক্স বড় হাতের ডি ওয়াই, তাহলে এটা কি স্বাভাবিক, এটা কি স্বাভাবিক নাতি। তারপরে এই আর একটা এক্স ছোট হাতের ডি ওয়াই, এটা কি বর্ণান্ধ, তাহলে এরা কি হবে, নাতি হবে। তাহলে নাতনিদের মধ্যে একজন বাহক, একজন বর্ণান্ধ, নাতিদের মধ্যে একজন স্বাভাবিক, একজন বর্ণান্ধ, দ্যাটস ইট। আমরা পরবর্তী কোশ্চেনে আসি। বিনা এবং তার স্বামী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও তাদের ছেলে বর্ণান্ধ হয়ে যায়। তার মানে স্বামী তো স্বাভাবিক 100%, স্বামী তো বাহক হইতে পারে না। আমি ক্লাসে বলছি বাহক হলে কি হইতে হবে, মাতা বাহক হইতে পারে। সবসময় মনে রাখবা মেয়েরা বাহক হয় সাধারণত।
সব সময় ছেলেরা কখনোই বাহক হয় না। বাস বাহক মানে কি এক্স এক্স একটা বড় হাতের ডি একটা ছোট হাতের ডি, আর স্বামী তো স্বাভাবিক, তার মানে এক্স ওয়াই দুইটাই বড় হাতের ডি। এখন তুমি এটার মধ্যে ফলায় দাও, ক্রস ঘটায় দাও, বাস। রিনার মেয়েদের ভাগ্যে কি ঘটবে? সেম জিনিস, সেম জিনিস দেখলেই তুমি বুঝতে পারবা। এখন আসো আমরা একটু পরেরটায় ঢুকি। আচ্ছা, বলছে মিস্টার সোহেল একজন স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ, তিনি সম্প্রতি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক বলে দিছে। শিলা নামের এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। অপরদিকে মিস্টার রবিন ও মিসেস ফাতিমা উভয় জন্মগতভাবে মুখবধির। তবে মুখবধির মানেই হচ্ছে তারা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, লিখেই দেই, দ্বৈত প্রচ্ছন্ন প্রচ্ছন্ন এপিস্টাসিসের মধ্যে পড়বে, তাই না? ভালো কথা। এরপরে বলছে মিস্টার সোহেল এবং মিস্টার শিলা দম্পতির প্রথম বংশধরের ফিনোটাইপ অনুপাত কি? সিম্পল অ্যাজ দ্যাট। যেহেতু মিস্টার সোহেল স্বাভাবিক, তাহলে এই এক্স বড় হাতের এইচ ওয়াই, আর কি বলছে হিমোফিলিয়া বাহক, তাহলে এক্স এক্স একটা বড় হাতের এইচ আর একটা ছোট হাতের এইচ, ফলায় দাও, জিন দিয়া গ্যামেট বানায় ফলায় দাও। উদ্দীপকের দ্বিতীয় বংশধর F2 অনুপাত, এটা তো আমরা করেই আসছি, জাস্ট আমাদের ব্যাখ্যা করতে হবে চেকার বোর্ড দিয়ে। আচ্ছা, এর কোশ্চেনের পরে কোশ্চেনটা দেখি, সুন্দর একটা কোশ্চেন দিছে ব্লাড গ্রুপ থেকে। ABO, আমরা বললাম সেক্স লিঙ্ক ডিসঅর্ডার শেষ করে আসছি, এখন ব্লাড গ্রুপে ঢুকছি। ABO ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ থেকে কোশ্চেনটা দিছে। বলছে বাবা ব্লাড গ্রুপ বি পজিটিভ, মায়ের হচ্ছে বি নেগেটিভ, প্রথম সন্তান সুস্থ, বি পজিটিভ হয়েছে। ওই দেখো বাবার বি পজিটিভ, পজিটিভ প্রকট বৈশিষ্ট্য। RH ফ্যাক্টর যেটা, সেটা পজিটিভটা হচ্ছে প্রকট, তাই না? আচ্ছা, আর সন্তান হচ্ছে মৃত, দ্বিতীয় সন্তান মৃত হয়ে গেছে। কাহিনী কি? বলছে প্রথম সন্তান সুস্থ এবং বি পজিটিভ রোগের কারণ ব্যাখ্যা করো। এটাও আমি ক্লাসে পড়েছিলাম। ফার্স্ট অফ অল, প্রথম সন্তান যে সুস্থ হচ্ছে এইটা আমাকে ব্যাখ্যা করতে হবে। কেন? কারণ মাতার দেহে যতদিনে অ্যান্টিবডি, এই RH পজিটিভ, সে তো নেগেটিভ নাই, RH এর এগেনস্টে যে অ্যান্টিবডিগুলো তৈরি হবে ততদিনে প্রথম শিশু ভূমিষ্ঠ হয়ে যায়, যার কারণে শিশুর কোনো সমস্যা হয় না। আর বি পজিটিভ কেন হয়েছে রক্ত? কারণ আমরা জানি RH ফ্যাক্টর একটা কি বৈশিষ্ট্য? প্রকট বৈশিষ্ট্য। RH ফ্যাক্টর কি বৈশিষ্ট্য? প্রকট বৈশিষ্ট্য। তাহলে প্রকট প্রচ্ছন্নের মধ্যে ক্রস ঘটাইছো, পজিটিভ নেগেটিভের মধ্যে 100% পজিটিভ হবে, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সেজন্য পজিটিভ বি পজিটিভ হয়েছে। তাহলে হইলো, কাহিনী হইলো। এখন কথা হচ্ছে দ্বিতীয় সন্তানের মৃত্যু এড়াতে কি করা উচিত ছিল? সোজা সাপটা উত্তর হচ্ছে অ্যান্টি-ডি ওষুধ প্রয়োগ করা উচিত ছিল। অ্যান্টি-ডি ওষুধ। প্রথমে তোমাকে বলতে হবে যে মৃত্যু কেন হয়েছে। আমি তোমাকে পড়ানোর সময় বলে দিয়েছিলাম, দ্বিতীয় সন্তানের আগেই মাতার দেহে RH এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। পরবর্তীতে যখন সন্তানের ভ্রূণটা গঠন হওয়া শুরু করে, মায়ের অম্লার মাধ্যমে সেই মায়ের দেহের অ্যান্টি-RH গুলা, মানে RH এর এগেনস্টে যেই অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছে, কারণ আমরা জানি RH ফ্যাক্টর একটা কি? RH ফ্যাক্টর একটা অ্যান্টিজেন, তাহলে এর এগেনস্টে অবশ্যই অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডিগুলা অম্লার মাধ্যমে শিশুর দেহে যায়, RBC-টাকে নষ্ট করে দেয়, জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধে, এইথোব্লাস্টোসিস ফিটালিস হয়। এখন যদি দ্বিতীয় সন্তানের মৃত্যু এড়াতে আগেই অ্যান্টি-ডি ওষুধটা প্রয়োগ করা হইতো, তখন এই যে RH ফ্যাক্টরের এগেইনস্টে যে অ্যান্টিবডিগুলা তৈরি হইতো, এই অ্যান্টিবডিগুলা বিনষ্ট হয়ে যেত। ফলে সে অ্যান্টিবডি নতুনভাবে RH অ্যান্টিজেনকে আক্রমণ করতে পারতো না শিশুর দেহে। আগের মতোই, প্রথম সন্তানের মতোই দ্বিতীয় সন্তান সুস্থ হইতো। দ্যাটস ইট, এটাই আমাকে লিখতে হবে। আচ্ছা, এটা একটা মিক্সড কোশ্চেন, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং 11 অধ্যায় মিলাই দিছে, খুব সুন্দর কোশ্চেন। প্রথম অধ্যায় থেকে সিলম দিছে, হাইড্রাকি মিথজীবী দ্বিতীয় অধ্যায় থেকে দিছে, প্রকৃতি এক সংরক্ষণে গৃহীত উপায় সংরক্ষণ দ্বিতীয় অধ্যায় থেকে দিছে, আর লাস্টে দিছে এটা। এক্স ও ওয়াই এর মধ্যে কোনটি বিবর্তনের সাক্ষ্য বহন করে? দেখো, ল্যাটিমারিয়া হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম। তোমাকে আসলে বলছে বিবর্তনের সাক্ষ্য বহন করে, তাহলে উদ্দীপকের প্রথম লাইনটাই হবে ওয়াই বিবর্তনের সাক্ষ্য বহন করে, কারণ সে একটি জীবন্ত জীবাশ্ম। এরপরে তোমার জীবন্ত জীবাশ্ম দেখবে একটা সুন্দর প্যারা আছে বইতে, একদম লেখা আছে, আজমল স্যারের বইতে আছে, গাইডে আছে, সব জায়গায় আছে, যে জীবন্ত জীবাশ্ম কারা বলে, সেই কথা লিখে দিয়ে বলতে হবে দ্যাটস ওয়াই ওয়াই বিবর্তনের সাক্ষ্য বহন করে। শেষ। এখন দেখো, চট্টগ্রাম বোর্ড একটা কোশ্চেন আসছে বিবর্তন থেকে, আমরা বললাম বিবর্তনের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে? কিভাবে কোশ্চেনটা দেয়, তাহলে এই তুমি খেয়াল করছো কিভাবে কোশ্চেনটা দিবে, যে বিবর্তনের সাক্ষ্য বহন করে প্রথমটা টপিক কি পাইছি? জীবন্ত জীবাশ্ম। তাহলে বিবর্তন থেকে আমরা একটা পাইলাম হচ্ছে জীবন্ত জীবাশ্ম,
আমি বললাম জীবন্ত জীবাশ্মর এমসিকিউ দাগাই দিছিলাম যে কোনটা কোনটা এমসিকিউ আসবে। জীবন্ত জীবাশ্ম, আমি যেটা বলি ভাই সেটা একটু মনোযোগ দিয়ে পড়বা, কারণ আমি 18 সাল থেকে পড়তেছি। 18 সাল, 19 সাল, 20 সাল, 3 বছর একটা বই পড়ছি। 21 সাল থেকে পড়ানো শুরু করছি, 21, 22, 23, 24, 25, প্রায় 5 বছর পড়াচ্ছি। তার মানে আমি 100% অ্যানালাইসিস করেই বলতেছি যে এটা আসবেই, এটা পড় ভাই, ওটা পড়ো। এখন বলছে এরপরের একটা কোশ্চেন দেখো, জীববিজ্ঞানের ইতিহাসে দুইজন বিজ্ঞানীর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। একজন বংশগতির সূত্রাবলী আবিষ্কার করেন, তার মানে ইনি হচ্ছেন মেন্ডেল। অপরজন বিবর্তন সম্পর্কিত প্রাকৃতিক নির্বাচন মতবাদ দেন, তার মানে এটা হচ্ছে ডারউইন। উদ্দীপকে প্রথম উল্লেখিত বিজ্ঞানী প্রদত্ত একটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য মৌলিক সূত্র, তাহলে এটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস, মানে প্রথম সূত্র ব্যাখ্যা করতে হবে। যে কোনোটা দিয়ে ব্যাখ্যা করতে পারো। উদ্দীপকের শেষে উল্লেখিত বিজ্ঞানী প্রদত্ত মতবাদটির গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত নয়, মানে প্রশ্ন থেকে যায়, তার মানে অবলিক দিয়ে লিখে রাখো সমালোচনা করতে হবে। কি করতে হবে? সমালোচনা। দেখবা তোমরা যেই বই ফলো করো না কেন, একটা পার্ট লেখা আছে ডারউইন মতবাদের সমালোচনা, এখানে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট লিখে দিলেই ফুল মার্ক, 4-এ 4 পায়ে যাবা, 4-এ একদম 4 পায়ে যাবা। দেখো 5টা পয়েন্ট লিখলেই 4-এ 4 পায়ে যাচ্ছে, বাস। এরপরে কোশ্চেনটা যদি একটু ঝাপসা সে এক্সট্রিমলি সরি, তবে বোঝা যাচ্ছে একটা বিবর্তনবাদ আর একটা বিবর্তনের প্রমাণিত দুইটা ছক করছে। বিবর্তন তত্ত্বের মধ্যে দুইটা মতবাদ দিচ্ছে, একটা ল্যামার্কিজম আর একটা ডারউইনিজম। তুলনা করতে বলছে, আমি তোমাকে আগেই বলছি যে দুইটা মতবাদ তুলনা করতে হবে। যে কোনো বইতে তুলনা দিয়ে আছে, ছক আকারে দিয়ে আছে, নাহলে প্যারা আকারে দিয়ে আছে, আসেই। এরপরে বলছে ক্ষয়ের সাপেক্ষে প্রমাণাদির মধ্যে অঙ্গ সংস্থানিক প্রমাণ অন্যতম। হ্যাঁ, বিবর্তনের প্রমাণাদি বলে একটা দেখবার টপিক আছে, সেখানে অঙ্গ সংস্থানিক বিভিন্ন প্রমাণ আছে। যেরকম আমি তোমাকে বলি হৃৎপিণ্ডের গঠন, এরপরে লেখা আছে দেখবা সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ। এরপরে লেখা আছে নিষ্ক্রিয় অঙ্গ সমূহ। এরপরে দেখো লেখা আছে সেটা হচ্ছে তোমার আমাদের যে মেরুদণ্ডের গঠন। হ্যাঁ, এই 4টা পয়েন্ট দিলেই হয়ে যাচ্ছে। অঙ্গ সংস্থানে কিভাবে আছে জাস্ট বই বের করে তুমি পড়ে ফেলো, দেখবা পেরে যাবা। আসো আমাদের লাস্ট একটা কোশ্চেন, দুর্ঘটনায় পড়ে, এটা আবার ব্লাডের মধ্যে ঢুকছি। লাস্ট কোশ্চেনটা, দুর্ঘটনায় পড়ে মইনের দেহ থেকে প্রচুর পরিমাণে তরল যোজক কলা আমাদের দেহে বিভিন্ন আছে, কিন্তু ব্যক্তি বিশেষে একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে রক্ত। তরল যোজক কলার মানে আমরা রক্ত বুঝি, আর আসলে লসিকা আছে। বিশেষ গ্রুপের ওই তরলের একটি ব্যাগ দেখে ডাক্তার বললেন তার জন্য এ বিশেষ তরলের ধনাত্মক টাইপ প্রয়োজন। আচ্ছা, উদ্দীপকের তরলের গ্রুপের প্রকারভেদ, তাহলে তরল মানে কি? রক্ত। তাহলে তোমাকে এখানে রক্তের গ্রুপের প্রকারভেদ বর্ণনা করতে হবে, এ বি আর ও। কার কোনটার মধ্যে কি অ্যান্টিজেন আছে, কোনটা অ্যান্টিবডি থাকে, কত পার্সেন্ট আছে, কার কাছ থেকে রক্ত নিতে পারে, কার কাছ থেকে রক্ত দিতে পারে, কে সার্বজনীন দাতা, সে কে সার্বজনীন গ্রহীতা, এইটা এখানে বর্ণনা করতে হবে। উদ্দীপকের বিষয়টি বিবাহ সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা রাখে। অবশ্যই এখানে আসলে কি চাইছে জানো? এখানে চাইছে হচ্ছে RH ফ্যাক্টরের যে প্রেগনেন্সি জনিত যে সমস্যা আছে, সেই প্রেগনেন্সি জনিত সমস্যাটা তোমাকে লিখে দিয়ে আসতে হবে, তাহলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবে। দ্যাটস অল অ্যাবাউট আমাদের জিন তত্ত্ব বিবর্তনের সিকিউ। আমি যেখানে যেই টাইপের সিকিউগুলো সলভ করাইছি, এর বাইরে একটা কোশ্চেনও নাই, একটা নট এ সিঙ্গেল। খুব সুন্দর করে আমি তোমাকে বুঝাই দিছি যে তোমাকে এখন কি পড়তে হবে। ক্লাসটা সর্বোচ্চ কত মিনিট হবে? আধা ঘন্টা ক্লাস করার পরে এখন তুমি গাইড বা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট নিয়ে বসো। ইনশাল্লাহ ইচ অ্যান্ড এভরিথিং কোশ্চেন তুমি সলভ করতে পারবে এবং এটা তোমাকে পরীক্ষায় হেল্প করবে। বেস্ট অফ লাক।